হামজালা ও ইমিনার সামনে নতমুখে দাঁড়িয়ে আছে নামিরা। হামজালা তাকে নতুন পরিচারিকাদের দল থেকে বিচ্ছিন্ন করে অন্যত্র নিয়ে এসেছে। স্বাভাবিকভাবে অন্য পরিচারিকা ও মহল প্রধান বিষয়টিকে স্বাভাবিক চোখে দেখেনি। নামিরা চিন্তিত বোধ করছে হামজালা কি তাকে জেরা করবে। হামজালা নামিরাকে পরখ চোখে দেখছে। নামিরার মুখখানিতে রাজ্যের অস্বস্তি। ওর সাজসজ্জা একদম পরিচারিকাদের মতো। হামজালার পোশাক এখনো ভেজা, পরিবর্তন করেনি। ঠান্ডা লাগছে যদিও, তবু ভেজা পোশাকেই দাঁড়িয়ে আছে। ক্ষণ পর্যবেক্ষণ শেষে সে বলল, তাহলে তুমি রাজপ্রাসাদের একজন নতুন পরিচারিকা? নামিরা হ্যাঁ বোধক মাথা নাড়ল। কিন্তু কেন? এটা আবার কেমন প্রশ্ন? নামিরা বিনম্র গলায় উত্তর দিল, ইচ্ছা ছিল তাই। ইচ্ছা ছিল তাই? নাকি পাগল হয়ে গেছো? আপনারা এমনভাবে বলছেন যেন আমার জন্য রাজপ্রাসাদ নিষিদ্ধ। ওরকমই কিছু। হামজালা হঠাৎ ওমরকে দেখতে পেল। কোথায় যেন যাচ্ছে ওমর। হামজালা ডেকে উঠল। ওমর? ডাক শুনে থামল ওমর। হামজালার দিকে ফিরল। সে শুধু হামজালাকেই দেখতে পেল। ইনিমা ও নামিরা দেওয়ালের আড়াল থাকায় তারা ওমরের দৃষ্টিগোচর হলো না। হামজালা ডাকলো, এদিকে এসো। ওমর এগুতে লাগলো। হামজালার দিকে নামিরার অস্বস্তি আরো বাড়ছে। একই সঙ্গে দুই রাজকুমার জেরা করতে শুরু করলে মুখ ফুটে হ্যাবিনা ফুলের কথা না বেরিয়ে যায়। নিশ্চয়ই ওই মহামূল্যবান ফুল এত সহজে কেউ তাকে নিতে দেবে না। ওটাকে এক প্রকার চুরি করেই বাইরে নিয়ে যেতে হবে। ওমর হামজালার কাছে সে থামতেই নামিরা ও ইমিনাকে দেখতে পেল। হামজালা বলল, নামিরা রাজপ্রাসাদে এসেছে তা কি জানো ওমর? দেখা সাক্ষাৎ হয়েছিল কি আগে? ওমর নামিরার দিকে তাকিয়ে আছে, কঠোর দৃষ্টি, কোনো ভাবাবেগ নেই। রাশভারী কণ্ঠে বলল, যখন আমার সম্মুখে দাঁড়িয়ে আছে তখনও যে রাজপ্রাসাদে সেটা নিশ্চয়ই জানি। তোমার কি মনে হয় কেন এসেছে ও? উপার্জন করতে। আসলেই কি তাই? সামিউনের কর্মচারীদের কেন রাজপ্রাসাদে উপার্জন করতে আসার প্রয়োজন পড়বে? ব্যাপারটা খটকা লাগছে না? আমার ধারণা ও তোমার জন্য এসেছে। নামিরা হতবাক হয়ে গেল। গভীর বিস্ময় নিয়ে তাকালো হামজালার দিকে। কিসব বলছি মানুষটা? সে এবার ওমরের দিকে তাকালো। ওমর বিস্মিত নয়, কোনো প্রতিক্রিয়ায় দেখাচ্ছে না। হামজালা বলল, হ্যাঁ, এটাই হওয়ার সম্ভাবনা রয়েছে। ও হয়তো তোমায় খুব স্মরণ করেছিল, তাই দেখা করার জন্য একেবারে পরিচারিকা হয়ে চলে এসেছে। নামিরা এমন মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে প্রতিবাদ করলো সঙ্গে সঙ্গেই। ক্ষমা করবেন প্রথম রাজকুমার, কিন্তু আমাকে বলতেই হচ্ছে, আপনি ভুল বাক্য বলে চলেছেন। আমি এখানে শুধুই নিজের জন্য এসেছি। দ্বিতীয় রাজকুমার ঠিক বলেছেন, আমি উপার্জন করতে এসেছি এখানে। সামিউনের থেকে এখানে শ্রমের অর্থমূল্য বেশি দেওয়া হয়, তাই আমার এখানে আসা খুব বেশি বিস্ময়কর নয়। ঠিক তাই, ওর এখানে আসা খুব বেশি বিস্ময়কর নয় হামজালা। কেবিনে যাচ্ছিল হয়তো, ভুল করে রাজপ্রাসাদের ভেতরে ঢুকে পড়েছে। ওমরের কথা শুনে হেসে ফেল ইমিনা। নামিরা অপমানে দগ্ধ হলো। দ্বিতীয় রাজকুমার আবারও তাকে পাগলের সহিত তুলনা করছে। সে বলল, হ্যাঁ তাই ভাবুন, ভুল করে এসে পড়েছি। এখন আমাকে আমার মতো থাকতে দিন। দয়া করে সন্দেহের দৃষ্টিতে দেখবেন না আপনারা। অন্য পরিচালিকাদের থেকে আলাদা করে আনবেন না কখনো। হুকুম করছো? না, রাজকুমারদের হুকুম করব সেই দুঃসাহস নিয়ে জন্মগ্রহণ করিনি। অনুরোধ করছি, কারণ এমন হলে অন্য পরিচারিকারা আমাকে স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। আমার জন্য এখানে স্থায়ী হওয়া কঠিন হবে তাহলে। কেউ কোনো প্রতি উত্তর দিচ্ছে না দেখে নামিরা বলল, অনুমতি পেলে আমি এখন এখান থেকে চলে যেতে চাই। যাও, তবে আমাদের বারবার দেখা হবে। অনুমতি দিতে গিয়ে বলল হামজালা। নামিরা চলে যেতে নেই ওমর বলল, দাঁড়াও। নামিরা থামলো। ফিরে তাকানোর ইচ্ছে না থাকলেও বেয়াদবির জন্য শাস্তি পেতে হতে পারে, এই সংজ্ঞায় ফিরতে হলো। ওমর বলল, যতই একজন নম্র পরিচারিকা হতে চাও না কেন, তুমি আমার কাছে রাজপ্রাসাদের বাইরে দেখা সেই বিরক্তিকর মেয়ে হয়েই থাকবে সব সময়। যাই হোক, রাজপ্রাসাদে স্বাগত বাগান পরিচারিকা। ধন্যবাদ রাজকুমারকে। বলি নামিরা দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। খুব কম সময়ে এসে হারিয়ে গেল চক্ষু সীমানার বাইরে। ওমর হামজালার দিকে ফিরে তাকালো। হামজালাকে সে প্রথমেই ভেজা লক্ষ্য করলেও কিছু বলেনি। এবার বলল, ভিজলে কিভাবে? বৃষ্টি ভিজিয়ে দিয়েছে তাই। বলে নিজের কক্ষের উদ্দেশ্যে পা বাড়ালো হামজালা। ঘরের চালের উপর বসে আছে মারোয়া একা। ভালো লাগছে না, নিঃসঙ্গ অনুভব হচ্ছে।
দীর্ঘশ্বাস ফেলে একটুক্ষণ পরপর নামিরা রাজপ্রাসাদে কেমন আছে ভাবছে। আবার কবে দেখা হবে জানে না। এতদিন দেখা না করে কিভাবে থাকবে? হঠাৎ কেন রাজপ্রাসাদে যেতে হলো তার? কষ্টে বুক ভার হয়ে আসে মারোয়ার। হঠাৎ কারোর উপস্থিতি টের পেয়ে পাশ ফিরে তাকালো সে। আলীকে দেখতে পেল। আলীও বসেছে মারোয়ার পাশে। এর আগে কখনো এখানে ওঠেনি সে, এই প্রথম। মারোয়ার কোল থেকে পাখিটা উড়ে গিয়ে বসলো আলীর কাঁধে। আলী পাখিটাকে শাসিয়ে বলল, আমার পোশাক নষ্ট করলে খবর আছে তোর। পাখিটা আলীর কথা বুঝলো না। বুঝলে হয়তো অভিমান করে আলীর কাঁধ ত্যাগ করতো তৎক্ষণিক। আলী মারোয়ার দিকে তাকালো। মারোয়ার দূরে দৃষ্টি নিক্ষেপ করে আছে। সে যে এসে বসেছে তাতে যেন কিছুই যায় আসে না। মন খারাপ? হুম। আমি জানি তুমি নামিরাকে খুব ভালোবাসো, কিন্তু ও চলে গেছে। আমরা চাইলেও ওকে ফিরিয়ে আনতে পারবো না। ওর জন্য এভাবে মন ভার করে থাকলে সব কিছুর সমাধান হবে কি? হবে না। তোমায় এমন দেখাতে মোটেও ভালো লাগছে না। আমারও তো ভালো লাগছে না। কি? আপনি এখানে এসে বকবক করছেন সেটা? তোমাকে সঙ্গ দিতে এলাম আর তুমি কি না? যাই হোক, তোমার মন ভালো করে তবেই আমি যাব। আলী একটা ফল ছিঁড়ে মুখে পড়লো। আরেকটা ছিঁড়ে বাড়িয়ে দিল মারোয়ার দিকে। মারোয়া ধরছে না দেখে জোর করে ওর হাতে গুজে দিল। এরপর হঠাৎ অন্যমনস্ক হয়েই বলল, আমি নিশ্চিত ও এখানে ভালো আছে। এর কিছুক্ষণ পর হঠাৎ কি মনে করে বলল, এই মারোয়া, তুমি নৈশ শিকারে যাবে? আপনার মাথা খারাপ হয়েছে? একদমই নয়। চলো। যাব না আমি। তুমি যাবে। আলী মারোয়াকে হাত ধরে টেনে ওঠালো। নিচে নেমে এলো দুইজন। আলী চট করে গিয়ে তরবারি ও ধনুক নিয়ে এলো। কৃত্রিম আলোক যন্ত্র নিয়েছে সাথে। নিবাসের কাছাকাছি অগভীর জঙ্গলটাতে যাবে তারা। আলী এগোতে গিয়ে আবার থামলো। তাকিয়ে দেখলো মারোয়া আগের জায়গাতে দাঁড়িয়ে আছে। আলী বলল, এসো। হুম। যদি থাকতো আমি ওগুলোকে তোমার ধারে কাছে ঘেঁচতে দিতাম না। আমার উপর বিশ্বাস রাখো। বলে এগোতে লাগলো আলী। মারোয়া যাবে না ভেবো শেষমেশ রওনা হলো আলীর সঙ্গে। এই বনে খরগোশ, কাঠবিড়ালি, পাখি, হরিণ, সাপ ইত্যাদির বিচরণই বেশি। সাপ বাদে আর গুলোতে ভয় নেই। সাপ আবার সবসময় কামড়ায় না। ওদের আঘাত করলেই তবে ওরা হিংস্র হয়ে ওঠে। সাবধানে দেখে দেখে পা ফেলতে হবে, ভুল করে যেন কোনো সাপের গায়ে পা না পড়ে। এই রাতের বেলা বনে ঢুকে ভয়ে ঘামতে লাগলো মারোয়া। গতকাল বৃষ্টি হয়েছিল। বনের ভিতর গাছপালার বাধা পেরিয়ে খুব বেশি পানি প্রবেশ করতে পারেনি। যা প্রবেশ করেছে তা আবার ভালো করে শুকায়নি। বনের ভিতর মাটি এমনিতে কেমন স্যাঁতসেঁতে থাকে, এখন তা আরও সিক্ত ও নরম। আলী হঠাৎ দাঁড়িয়ে গেল। মারোয়া তা দেখে দাঁড়ালো। আলী ফিসফিস করে বলল, ওই একটা হরিণ, শব্দ করো না। বলে সেই কৃত্রিম আলোক যন্ত্রটা মারোয়ার হাতে দিয়ে নিজেই ধনুক তাক করলো হরিণ লক্ষ্য করে। মারোয়া জানে না এই রাতে আসলে কিছু শিকার করা যায় নাকি। আলী তীর ছুঁল। লক্ষ্যভ্রষ্ট হয়ে ওটা গিয়ে আটকালো একটা গাছের সাথে। সংকুচিত হয়ে উঠল হরিণটা। ওটার আশপাশে আরো হরিণ ছিল যা খেয়াল করেনি আলী। সবগুলো একসঙ্গে দৌড়ে পালিয়ে গেল প্রাণের ভয়ে। আলী বিরক্তি দিতে বিড়বিড় করে কি যেন বলল, শুনতে পেল না মারোয়া। তারা অন্যদিকে এগোতে লাগলো। আলীর পিছন পিছন এগোচ্ছিল মারোয়া। হঠাৎ চিৎকার করলো সে। আলীর সঙ্গে সঙ্গে মারোয়ার দিকে তাকালো। কি হয়েছে? মারোয়া একটু দূরে আঙ্গুলি নির্দেশ করে দেখালো আলীকে। আলী মারোয়ার হাত থেকে আলোটা নিয়ে সেদিকে এগিয়ে গেল। একটা হরিণের মৃতদেহ পড়ে আছে। নিশ্চয়ই ওটার মাংস খেয়েছে কোনো হিংস্র প্রাণী। হাড়ের সঙ্গে সামান্য মাংস এখনো দেখা যাচ্ছে। তার সাথে পড়ে আছে মাথাটা। কিন্তু এই বনে এমন কোনো হিংস্র প্রাণী তো ছিল না যে প্রাণী হরিণ শিকার করবে। হরিণের দেহটা দেখে বোঝা যাচ্ছে একটু আগে ঘটেছে ঘটনাটা, কারণ ওটা তরতাজা দেখাচ্ছে না। এখানে থাকার সুরক্ষিত নয়। আলী দ্রুত মারোয়াকে নিয়ে বের হয়ে গেল জঙ্গল থেকে। আর ওরা চলে যাওয়ার পরই একটা দুপায়ের লোমশ শরীরে প্রাণী এসে দাঁড়ালো মৃত হরিণটার কাছে। ওটার মুখ রক্তে মাখামাখি। দুই হাত দিয়ে হরিণটাকে আঁকড়ে ধরে দাঁড়ালো, দাঁত দিয়ে ছিঁড়ে নিল মাংসের খণ্ড। কোনো মেয়ে নিখোঁজ হলে সঙ্গে সঙ্গে সেই খবর গোয়েন্দা বিভাগের কার্যালয়ে জানানোর জন্য বলা হয়েছিল। অনেকদিন পর আজ সেরকম একটা খবর পাওয়া গেল। একজন 16 বছরের মেয়ে নিখোঁজ হয়েছে। রাতে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাধারণ চিন্তাভঙ্গি থেকে সবাই বুঝতে পারছে এটা ওই পদ্ম সরোবরের খুনির কাজ।
নিখোঁজ যেহেতু হয়েছে, আজ হোক কাল হোক কিংবা পরশু হোক, খুনি নিশ্চয়ই মেয়েটার লাশ পদ্ম সরোবরে ফেলতে আসবে, আর তখনই খুনিটাকে ধরে ফেলবে তারা। কে কে কোনোদিন পাহারায় থাকবে তার একটা তালিকা তৈরি করলো আলতান। আজ রাতে সে আরও 2জন গোয়েন্দা থাকবে পাহারায়। আলতানের খারাপ লাগছে, একটা মেয়ে নিখোঁজ হয়েছে যেন কিছুই করতে পারছে না। যদি এই মেয়েটাকে বাঁচাতে পারতো তবে কিছুটা হলেও ভালো লাগতো। কিছু বাড়ি তদন্ত করার সিদ্ধান্ত নিল তারা। যদি এটা করে মেয়েটার কোনো হদিস পাওয়া যায় তবে এর চেয়ে ভালো আর কিছুই হবে না। আলতান ও তার এক সহকর্মী একজন সাধারণ প্রজার বাড়ি তল্লাশি করতে যাচ্ছিল, কারণ এই প্রজা এর আগে অপরাধ করে 12 বছর বন্দী ছিল। অপরাধ ছিল এক গৃহস্থ বাড়ির সদস্যদের ওপর হামলা। সে হামলায় কেউ অবশ্য মারা যায়নি। আলতানকে দেখে ঘোড়া থামালো তোফা, হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাই আলতান? আলতান ও তোফা একে অন্যের বিপরীত পথে যাচ্ছিল। আলতানও ঘোড়া থামিয়ে বলল, কিছুদিন পর হয়তো ভালো থাকবো। কি হয়েছে, বিয়ে করবে নাকি? আমি না, তোমার বিয়ে দেব পদ্ম সরোবরের ওই খনির সঙ্গে। বিয়ে করবে তো? বিয়ের রাতেই পদ্ম সরোবরে তোমার লাশ ভেসে উঠবে আশা করছি। সাংঘাতিক কথা। তোফার বক্ষস্থল কেঁপে ওঠে। এত নিষ্ঠুর কথা কিভাবে বলল আলতান? তোফার কেন যেন অভিমান হলো। সে কিছু না বলে ঘোড়া ছুটিয়ে চলে গেল। আলতানও যেতে লাগলো 12 বছর বন্দি থাকা সে লোকের বাড়িতে। যদি সে খুনিকে ধরতে সক্ষম হয় তবে আবারও রাজ্য জুড়ে তার প্রশংসা শুরু হবে। এত তো সুনাম তাকে অনন্য করে রাখবে রাজ্যের বুকে। রাজার কাছেও তার গুরুত্ব বেড়ে যাবে। আলতান নিজের সুন্দর ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। বাড়িটা লোকালয় থেকে আড়ালে, চতুর্দিক দিয়ে গাছপালার বেষ্টনীতে জায়গাটা মেঘাচ্ছন্ন দিনের মতো লাগছে। 3টা বাসগৃহ থাকলেও 2টো ফাঁকা পড়ে আছে অনেক বছর যাবৎ। যে ঘরটায় মনুষ্য অস্তিত্ব আছে সে ঘরের একমাত্র বাসিন্দা আউফ। 12 বছর বন্দিশালায় কেটেছিল তার। মুক্তি পাওয়ার 5 বছর চলছে এখন। বয়স 50 ঊর্ধ্ব। আলতানদের ঘোড়া থামলো উঠোনে। উঠানের মাটি দেখা যাচ্ছে না, পাতায় আচ্ছাদিত। দেখে মনে হচ্ছে বহুদিনের জমা হওয়া পাতা এগুলো। ঘোড়া থেকে নামলো আলতান। শুকনো পাতার মর্মর শব্দ হলো। আউফের গৃহের দিকে এগুলো সে। এতই শুনশান পরিবেশ যে এখানে কেউ আছে বলে মনে হচ্ছে না। আউফের ঘরের দরজা বন্ধ। দরজার গায়ে আঘাত করলো আলতান। কোনো সাড়া নেই। আলতান বলল, গোয়েন্দা আলতান বলছি, দরজা খুলুন এক্ষুনি। দেরি করলে সেটা অপরাধ বলে গণ্য হবে ও শাস্তি পেতে হবে আপনাকে। তবুও কোনো সাড়া নেই, নেই কোনো শব্দ। দরজার ভিতর থেকে যেহেতু বন্ধ তাই ভিতরে আফ রয়েছে, কিন্তু খুলছে না কেন? কোনো একটা ঘাপলা তো নিশ্চয়ই আছে। আলতানের সন্দেহ ভালো। তার সাথে আসা অন্য সহকর্মীকে বলল, খুলবে না মনে হচ্ছে, জোরে ধাক্কা প্রয়োগ করতে হবে দরজায়। 3-4 বার সজোরে ধাক্কা দিতেই পূর্ণভঙ্গুর কাঠের দরজাটা খুলে গেল সহজে। বিশ্রী পচা দুর্গন্ধ নাকে এলো। নাক চাপতে বাধ্য হলো তারা। গন্ধ কিসের? আলতান আউফের নাম ধরে ডাকলো, কিন্তু এখানে তারা 2জন ব্যতীত কেউ আছে বলে মনে হচ্ছে না। তরবারি বের করলো তারা। সাবধানে থাকা খুব জরুরি, বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে। ঘরের ভিতর ঘুরে দেখতে লাগলো তারা। একসময় এসে ঢুকলো শয়ন কক্ষের ভিতর। দেখতে পেল বিছানায় আফ শুয়ে আছে। ঠিক শুয়ে নেই, আফ মৃত। পচতে শুরু করছে তার লাশ। কতদিন হলো মারা গেছে। তারা ভালো করে লাশটা পর্যবেক্ষণ করলো। সেরকম কোনো ক্ষত নেই যাতে এটা হত্যা বলে গণ্য হবে। এটা স্বাভাবিক মৃত্যু। আলতানের সহকর্মী বলল, তাহলে এজন্যই তাকে অনেকদিন যাবৎ কেউ বাইরে দেখতে পায়নি। কে কখন কিভাবে মৃত্যুবরণ করবে তা কেউ বলতে পারে। চলো, তার মৃত্যুর সংবাদ প্রকাশ করতে হবে। তার বেরিয়ে পড়ে আউফের বাড়ি থেকে। আউফের পোশাকের নিচে থাকা কামড়ের ক্ষতটা তাদের দৃষ্টির অগোচরেই থেকে যায়। আজ খুব ভোরে উঠে পড়েছে নামিরা। ঘুম ভাঙেনি এখনো, কারণ সে চুপি চুপি উঠে পড়ল ঘুমন্ত পরিচারিকাদের মাঝ থেকে। কক্ষ থেকে বের হওয়ার আগে একটা লণ্ঠন নিয়ে নিল সাথে। যত সম্ভব সাবধানী পায়ে হাঁটার চেষ্টা করছে। দরজা খুলে বের হয়ে নিঃশব্দে সে দরজা আবার লাগিয়ে দিল। মহলের ভিতরে অন্ধকার। ভয়ে বুকের ভিতর ঠিপ ঠিপ করছে, কেউ দেখে না ফেলুক তাকে। প্রাসাদের অনেকগুলো দরজা রয়েছে যা দিয়ে বাইরে বের হওয়া যায়।
নামিরা পিছন দিকের একটা দরজা দিয়ে বের হয়ে এলো। কুয়াশার আষ্টে পৃষ্ঠে আছে সব কিছু। তাকে এখন হ্যাবিনা ফুল খুঁজতে হবে। বাগানের ভিতর ঘুরে বেড়াতে লাগলো সে। সকল ফুল খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। এরই মাঝে বাগানে 2 ধরনের বেগুনি রঙের ফুল দেখা গেল। সেগুলোর গঠন হ্যাবিনা ফুলের মতো নয়, ওগুলো অন্য ফুল। অনেক সময় বাগানে ব্যয় করে ফেলো সে। রাজপ্রাসাদের বাগান বিস্তীর্ণ জায়গা জুড়ে অবস্থিত। তাহলে হ্যাবিনা ফুল বাগানের অন্য কোনো প্রান্তে আসছে নিশ্চয়। ইতিমধ্যে হয়তো অনেকের ঘুম ভেঙে গেছে। কেউ তাকে দেখে ফেলো, খুব বেশি সমস্যা হবে না। যেহেতু সে বাগান পরিচারিকা, সেহেতু বাগানে ঘুরে বেড়ানোর অধিকার তারা আছে। প্রাসাদের পিছনের বিস্তীর্ণ সবুজ জমিন ধরে এগিয়ে যাচ্ছে নামিরা। একটা জলস্রোত দেখা গেল, খুব সামান্য পানি বয়ে যাচ্ছে। নামিরা জলস্রোত ডিঙ্গিয়ে ওপাশে গেল। তার হাতে এখনো লণ্ঠন। আরও একটুক্ষণ হেঁটে এসে চক্ষু স্ফীত হয়ে গেল তার। বেগুনি রঙের ফুল। নামিরা দ্রুত এগিয়ে গেল ফুলগুলোর দিকে। ভালো করে লক্ষ্য করে দেখলো ফুলগুলো। হ্যাবিনা ফুলের নকশাটা তো এমনই ছিল, বহু কাঙ্ক্ষিত সেই ফুল। আনন্দে নামিরার চোখে অশ্রু জমে। কিন্তু এই ফুল সে কিভাবে স্পর্শ করবে? চিন্তায় ভাঁজ পড়ে যায় তার কপালে। কাচের উপর হাত রেখে সে ফুল ছুঁয়ে দেখার আক্ষেপ প্রকাশ করে। খুব বেশি নয় ফুলগুলোর সংখ্যা। কিছুটা জায়গা নিয়ে ফুলগুলো একসঙ্গে পেয়ে উঠেছে। এক একটা উদ্ভিদের মাত্র একটা করেই ফুল, কিন্তু এগুলোকে কাচবন্দি করে রাখা হয়েছে। এই কাচের ভিতর থেকে সে কিভাবে এই ফুল বের করবে? এত কাছে এসো ফুলগুলো তার অধর থাকবে? নামিরা কাছে গায়ে একটা কিল বসালো কাছের দৃঢ়তা পরীক্ষা করার জন্য। দেখে মনে হচ্ছিল এটা সহজে ভাঙবে এমন কোনো কাজ নয়। ঠিক তাই, কিছুই হলো না কাছে। নামিরার খুব কান্না পেল। কিভাবে সে ওই ফুল পাবে? এই কাজ পেরিয়ে ভিতরে ঢোকার তো কোনো উপায় নেই। ভাঙতে গেলে তো সে ধরা পড়ে যাবে। ধরা পড়লে তো আর এই ফুলের নির্যাসের মাধ্যমে মাকে সুস্থ করতে পারবে না, বরং নিজের জীবনে সংশয়ে পড়বে। কি করবে এবার? খুব চিন্তায় পড়ে গেল। এই ফুলের জন্যই তো এখানে এসেছিল সে। নামিরা মাথা নত করে বসে রইল একরাশ হতাশা নিয়ে। হঠাৎ শব্দ হলো পানিতে। সংকুচিত হয়ে মাথা তুলল সে। কে যেন আসছে এদিকে। নামিরার মনে ভয় ঢুকলো। এই সময় এখানে কে আসবে? সে তাকালো। একজন মানুষের অবৈ দেখা যাচ্ছে বই কি, কিন্তু কে বোঝা যাচ্ছে না। মানুষটি তাকে দেখার আগে তাকে লুকিয়ে পড়তে হবে। কাছে থাকা একটা উদ্ভিদের ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল নামিরা। মানুষটা হ্যাবিনা ফুলের নিকটে এসে দাঁড়িয়েছে। নামিরা আড়াল থেকে উকি দিল। একজন পুরুষ। কি করতে এসেছে এখানে? নামিরা দৃষ্টি সরিয়ে ঝোপের আড়ালে বসে অপেক্ষা করতে লাগলো লোকটা চলে যাওয়ার। হঠাৎ খেয়াল করলো লণ্ঠনটা জ্বলছে ঝোপের আড়ালে। হলো আলোটা লোকটার চোখে পড়তে পারে। এই সংখ্যায় লণ্ঠনটা নিভিয়ে ফেলো সে। এরপর আবারও উকি দিল লোকটার গতিবিধ দেখার জন্য, কিন্তু লোকটা ওখানে নেই। আশেপাশে তাকালো নামিরা। কুয়াশা, খুব বেশি দূর দৃষ্টি যাচ্ছে না। লোকটা চলে গেছে ভেবে উঠে দাঁড়ালো সে। তবুও সংশয় হচ্ছে বলে ঝোপের আড়াল থেকে বের হলো না। লোকটা কোথায় গেল? আমায় খুঁজছো? নামিরার পিছন থেকে শোনা গেল কণ্ঠস্বরটি। শরীরের সব স্পন্দন থেমে গেল নামিরার। ধরা পড়ে গেল কি? কণ্ঠস্বরটা কার? পরিচিত লাগছে। ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালো সে। ওমরকে দেখে ভয় দ্বিগুণ বাড়ল। সব জায়গায় এই মানুষটা কিভাবে এসে পড়ে? নামিরা খুব বিরক্ত বোধ করলো। ওমর বলল, এখানে কি করছো এই অসময়ে? নামিরা কিছু বলতে পারছে না। রাজকুমারের কাছে মিথ্যা বলে, সেটা যদি মিথ্যা বলে প্রমাণিত হয় তবে কঠোর শাস্তি হতে পারে। তাই কিছু না বলে চুপ থাকে শ্রেয় বলে মনে হলো তার। তবে এটা ভালো কোনো সিদ্ধান্ত হলো না। ওমর নামিরার মৌনতায় রাগান্বিত হলো। বলল, যখন আমি কিছু প্রশ্ন করব তখন অবশ্যই উত্তর দেবে, নয়তো। এরপর নামিরা ওমরকে আর কিছু বলার সুযোগ দিল না। নিশ্চয়ই জীবননাশের হুমকি দিত রাজকুমার। নামিরা মাথা নত করে বলে উঠল, ভুল করে চলে এসেছি রাজকুমার, আমি ক্ষমা প্রার্থী, দয়া করে ক্ষমা করুন। আমি সচরাচর ভুলের ক্ষমা করি না, ক্ষমার বিপরীতে শাস্তি দিয়ে থাকি, কিন্তু মনে হচ্ছে না তুমি ভুল করে চলে এসেছো। ওমর বেগুনি রঙের ফুলগুলোকে উদ্দেশ্য করে বলল। নামিরা চমকে উঠল। রাজকুমার কিভাবে জানলো? ফুলের কাছে তাকে বসে থাকতে দেখে ফেলেছিল নাকি? কিন্তু কুয়াশার দেখা সম্ভব নাকি রাজকুমারের অন্য কোনো ক্ষমতা আছে? সে শুনেছিল কোনো রাজ্যে নাকি মানুষের মনের উদ্দেশ্য বুঝতে পারে এমন লোক রয়েছে। রাজকুমারের সেরকম কিছু আছে? নামিরা নাবোধক মাথা নাড়ল। দরজায় পড়ে গেছে তাই বলো, আমি শুধু দেখতে এসেছিলাম, এর বেশি কিছু নয়। শুনেছিলাম এই ফুলের অনেক গুণ,
এটা সবচেয়ে শ্রেষ্ঠ ঔষধ হিসেবে কাজ করে। তাই দেখতে ইচ্ছা হয়েছিল। আশা করছি আমি কোনো অপরাধ করিনি। নামিরার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ওমর বলল। এটা বিষ। দ্বিতীয়বারের মতো চমকালো নামিরা। ওমর বলল, আর অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া যে বা যারা এই বিষাক্ত ফুলের নিকটস্থ হবে তার একটি হাত কেটে ফেলার আইন রয়েছে। সেই আইন অনুযায়ী তোমার একটা হাত আমি কেটে ফেলতেই পারি। নামিরা ভয় পেয়ে গেল। ওমরের কথা কিছু বুঝতে পারছে না সে। বিষাক্ত ফুল মানে? সে বলেই ফেলল, বিষ মানে? এটা তো একটা ঔষধি ফুল। অনেক কঠিন রোগ ভালো হয় এটার মাধ্যমে, আমি শুনেছি এসব। যখন আমি বলছি এটা বিষ, তাহলে এটা বিষই। আর যদি তোমার সন্দেহ থেকে থাকে তাহলে তুমি এটার নির্যাস পান করতে পারো। নির্যাসের ব্যবস্থা করে দেবো আমি। পানের খুব অল্প সময়ের মধ্যেই মারা যাবে নিশ্চিত। নামিরা সত্যি ভয় করছে এসব শুনে। ওমর সত্যি বলছে নাকি মজা করছে? না, মজা করার মানুষ তো সে নয়। এমনভাবে বলছে মনে হচ্ছে সবটাই সত্য। কিন্তু যদি এই ফুল সত্যি বিষাক্ত হয় আর এটার কাছে আসার এত ভয়ানক শাস্তিও থেকে থাকে, তবে কেউ কেন সেই সম্বন্ধে তাকে হুঁশিয়ারি করেনি? অবশ্য তার এখানে আসার কথা নয় যে কেউ হুঁশিয়ারি করবে। তাহলে হ্যাবিনা একটি বিষাক্ত ফুল। যার প্রধান চিকিৎসক তাকে একটা বিষাক্ত ফুলের কথা কেন বললেন? মারোয়া তো হ্যাবিনা ফুল সম্পর্কে ভালো কথাই বলেছিল। তবে কেন রাজকুমার এই কথা বলছেন? না, রাজকুমারের কথা একদমই মিথ্যা বলে মনে হচ্ছে না। আবার প্রধান চিকিৎসক কিংবা মারোয়ার কথাও মিথ্যা বলে মনে হয়নি। কে মিথ্যা বলল আর কে সত্যি বলল? হ্যাবিনা কি আসলেই বিষাক্ত ফুল, নাকি ওমরের কণ্ঠস্বর নামিরার ভাবনা স্থগিত করে দিল? এবার তোমার একটি হাত আমাকে দিয়ে দাও। হাঁটুমোড়ে বসে আছে নামিরা, হাত দুটো বাঁধা। তার সামনে একজন অতি লম্বা মোটা শরীরের পুরুষলোক এসে দাঁড়ালো। দাড়িগোঁফ ঢেকে আছে তার চেহারা, হাতে বড় বড় চকচকে তলোয়ার। ওমর অনুমতি প্রদান করলো। ওমর কাটো। শব্দটা উচ্চারণ করা মাত্রই লোকটার হাতে তরোয়ার ছুটে এলো নামিরার বাম হাতের দিকে। পরের দৃশ্যটা আর কল্পনা করতে পারল না নামিরা। এতটুকু কল্পনা করেই তার সমস্ত শরীর কেঁপে উঠল। এত ভয়ানক শাস্তি থাকতে পারে এটা সে ঘুণাক্ষরেও ভাবেনি। কি হবে এবার? এতটাই ভয়গ্রস্ত হয়ে পড়ল যে সে তার মস্তিষ্ক কোনো কিছু ভাবার শক্তি হারিয়ে ফেল। ওমরের দিকে তাকালো। মানুষটা একেবারে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। নামিরা ভয়ে ভয়ে জানতে চাইল, আর কোনো বিকল্প শাস্তি নেই? নেই। কঠিন মুখের জবাব ওমরের। নামিরা হাঁটু মুড়ে বসে পড়ল ওমরের সামনে। দুই হাত জোর করেই পড়ল, ক্ষমা করুন দয়া করে। হাত কেটে ফেললে অনেক কষ্ট পাবো। একটা হাত নিয়ে ভালোভাবে বাঁচতে পারবো না। কাজ করতে সমস্যা হবে। দয়া করে নির্দয় হবে না, কথা দিচ্ছি আর কখনো। প্রহরী পাঠিয়ে দিচ্ছি তোমাকে বন্দি করার জন্য। আজ তুমি বন্দিশালায় কাটাবে। আগামী দিন তোমার শাস্তি কার্যকর হবে। ওমর যাওয়ার জন্য সত্যি সত্যি পা বাড়ালো। নামিরা দিগ্ভ্রান্ত হয়ে ওমরকে থামানোর জন্য ভুল করে একটা হাত ধরে ফেল ওমরের। পা থামলো ওমরের। সঙ্গে সঙ্গে তাকালো নামিরার দিকে। নামিরার বুক ধক করে উঠল ভয়ে। সে দ্রুত হাত ছেড়ে দিয়ে পড়ল, দয়া করে আমার কথা শুনুন রাজকুমার। এটা ছোটখাটো কোনো শাস্তির ব্যবস্থা নয়, এটা একটা হাতের ব্যাপার। শুধু হাত নয়, পাও। বলল ওমর। ওমরের কথা শুনে ভয় জমে গেল নামিরা। ওমর ব্যাখ্যা সহকারী বলল, রাজকুমারের হাত ধরেছ, তাকে বাধা দিয়েছ, এটাও অপরাধের অন্তর্ভুক্ত। তাই একটা হাতের পাশাপাশি একটা পাও তোমাকে হারাতে হবে। চারপাশ দিয়ে অন্ধকার যেন চেপে ধরতে চাইছে নামিরাকে। বুঝতে পারছে বড়সড় ঝামেলা জড়িয়ে পড়েছে তার সামনে, তার ঘোর বিপদ। এই ব্যাপারটা নিয়ে এত কিছু হয়ে যাবে দুঃস্বপ্নও ভাবেনি নামিরা। পলকহীন চোখে ওমরের দিকে তাকিয়ে আছে। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ওমর সেই অশ্রু লক্ষ্য করে পড়ল। এজন্যই বলেছিলাম সব স্থান সবার জন্য নয়। না তুমি এই রাজপ্রাসাদের জন্য ঠিক, আর না এই রাজপ্রাসাদ তোমার জন্য ঠিক। রাজপ্রাসাদে আসা তোমার উচিত হয়নি। নামিরা নিজেকে দৃঢ় রাখলো। বিপদে ভেঙে না পড়ে মাথা ঠান্ডা রাখতে হবে, গুছিয়ে কথা বলতে হবে। চিন্তাধারার বাস্তব প্রয়োগ ঘটালো সে। বলল, কিন্তু যে ব্যাপারে আমার শাস্তির কথা বলছেন, সেখানে আদৌ আমার কোনো দোষ ছিল? এমন প্রশ্ন করে বসবে মেয়েটা বুঝতে পারেনি ওমর। নামিরা বলে চলল, কেউ তো আমাকে সাবধান করে বলেনি এই ফুলের কাছে আসা যাবে না। কেউ বলেনি যদি আমাকে নিষেধ করা হতো আমি নিশ্চয়ই এখানে আসতাম না। আর আমি কি বা করেছি? ফুল ছিঁড়িনি, এমনকি স্পর্শও করিনি। তবে কেন শুধু নিকটস্থ হওয়ার কারণে এত বড় শাস্তির আইন?
সাধারণ মানুষ এতই ঠুকনো আপনাদের কাছে? বিনা কারণে একটা মানুষের হাত কাটতে কিছু এসে যায় না আপনাদের? মেয়েটা কি আবারও নিজের দুঃসাহসিকতা দেখাচ্ছে? ওমর বলল, রাজপ্রাসাদ নামে জায়গাটা এমনই। এখানে অপরাধ না করেও অপরাধী হতে হয়, প্রাণ হারাতে হয়। সেখানে একটা হাত তো সামান্যই। আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনি আমার হাত অক্ষত থাকতে দিন। আর আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে স্পর্শ করিনি, ভীত ছিলাম, দিকশূন্য হয়ে করে ফেলেছি অমনটা। আমার জন্য নয়, মন্ত্রী সুলাইমানের জন্যই না হয় আমাকে শেষ কৃপা করুন। আল্লাহ তাআলাও আপনার প্রতি খুশি হবেন। নামিরার মনে হচ্ছে মন্ত্রী সুলাইমানের কথা স্মরণ করিয়ে দিয়ে সে একদম ঠিক কাজ করেছে। যতটুকু বুঝতে পেরেছে, মন্ত্রী সুলাইমান ও তার পরিবারের সঙ্গে রাজকুমারদের সম্পর্ক ভালো। মন্ত্রী সুলাইমানের নাম করে এ যাত্রার মতো শাস্তি এড়িয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে, কিন্তু এই রাজকুমারকে সে ভরসা করতে পারছে না। তবে যে কোনো মূল্যেই সে নিজের হাত অক্ষত রাখবে। ওমর কিয়ৎক্ষণ নীরব রইল, ভাবলো কি যেন, অতঃপর বলল, বেশ, এবারের মতো হাতটা তোমারই থাক, কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি করবে না আশা করছি। আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে নামিরার মুখ। না, এই রাজকুমারকে যতটা ভয়ঙ্কর মনে হয় ততটা আসলে নয়। সে কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, আপনার এই উপকার সব সময় স্মরণে রাখবো রাজকুমার। আমি এর প্রতিদানের বিষয়েও মাথায় রাখবো। কথা দিচ্ছি আর কখনো হ্যাভিনা ফুলের নিকটস্থ হব না। হ্যাভিনা ফুল? তোমার মতো মেয়ে হ্যাভিনা ফুলের নিকটস্থ হতে পারবেও না। পা বাড়ালো সম্মুখে। ওমরের শেষ কথা শুনে নামিরা হতবিহ্বল হয়ে গেল। রাজকুমারের এ কথার মানে কি? বেগুনি ফুলগুলোর দিকে তাকালো নামিরা। তবে কি এই ফুলের নাম হ্যাবিনা নয়? তার মানে আসলে হ্যাবিনা নামের ঔষধি ফুল রয়েছে ওখানে। আবারও আশা জাগে তার মনে, এই ফুল তাকে পেতেই হবে, যেখানে থাকুক না কেন। ঠিক সে খুঁজে বের করেই ছাড়বে। কিন্তু রাজকুমার হঠাৎ এখানে এসেছিল কেন? প্রাসাদ থেকে তাকে বের হতে দেখেছিল নাকি? জলস্রোত পেরিয়ে আবারও প্রাসাদের নিকট ফিরে এলো নামিরা। ইতিমধ্যে কয়েকজন পরিচারিকা বাগানে এসে পড়েছে। তাকে পোশাক পরিবর্তন করে পরিপাটি হয়ে আসতে হবে আগে। প্রবেশ দরজা থেকে এগোতে গিয়ে রাজকন্যা ইমিনার সম্মুখে পড়ল সে। সম্মান জানালো ইমিনাকে। ইমিনা মাথা থেকে পা পর্যন্ত ভালো করে লক্ষ্য করলো নামিরাকে। কিছুটা বিব্রত বোধ করলো নামিরা। এভাবে দেখছি কেন মেয়েটা? ইমিনা বলল, কিছুক্ষণ পর ঝুলি ভর্তি ফুল নিয়ে আমার কক্ষে আসবে। নিশ্চয়ই। ইমিনা প্রস্থান করলো। নামিরা দ্রুত পা ফেলতে লাগলো পরিচারিকা কক্ষের উদ্দেশ্যে। তৈরি হয়ে আবার বাগানে আসলো নামিরা। রাজকন্যার হুকুম অনুযায়ী সে বিভিন্ন প্রকার ফুল সংগ্রহ করলো ঝুড়িতে। নানা জাতের ফুল রয়েছে এখানে। সেখান থেকে বেছে বেছে সবচেয়ে সুন্দর দেখতে ফুলগুলো দিয়েই ঝুড়ি ভর্তি করলো সে। রাজকন্যাকে খুশি করতে হবে। রাজ পরিবারের সদস্যদের প্রিয় ভাজন হয়ে গেলে এখানে তার অবস্থান মজবুত হবে। এটা তাকে হ্যাবিনা ফুল সম্পর্কে জানতেও হয়তো সাহায্য করবে। ফুল নেই ইমিনার কক্ষে এসে চমকে গেল নামিরা। মন্ত্রী সুলাইমান রয়েছেন এখানে। মন্ত্রী সুলাইমান অবশেষে দেখা করতে এসেছেন তার সাথে। আনন্দে জল এলো নামিরার চোখে। সে মন্ত্রী সুলাইমানের দিকে এগিয়ে গিয়ে সালাম জানালো। মন্ত্রী সুলাইমান সালামের উত্তর দিলেন। নামিরা অতঃপর বলল, আপনাকে দেখতে পেয়ে ভীষণ আনন্দ বোধ করছি। কেমন আছো? নামিরা ইমিনার দিকে তাকালো। রাজকন্যার সামনে তাদের এত সাপেক্ষভাবে কথা বলা ঠিক কিনা বুঝতে পারছে না। হয়তো ঠিক। সে বুঝতে পারলো মন্ত্রী সুলাইমানের জন্য ইমিনা তাকে নিজের কক্ষে ডেকেছিল। নামিরা হাসি মুখে প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। কিন্তু তোমাকে এমন কঠিন জীবনে আমার ভালো লাগছে না নামিরা। আমি মহারাজের সঙ্গে কথা বলবো। নামিরার ভয় করলো। মন্ত্রী সুলাইমান কি তাকে এখান থেকে নিয়ে যেতে চায়? না না, সেরকম হলে তো হবে না। তার এই ফুল প্রয়োজন। নামিরা জানতে চাইল, কোন ব্যাপারে কথা বলবেন রাজার সঙ্গে? খুব কম সংখ্যক পরিচারিকায় রয়েছে যাদের সচরাচর প্রাসাদের বাইরে বের হওয়ার সুযোগ আছে। যদিও সংখ্যাটা কম, তবুও আমি তোমাকে সেই কম সংখ্যক পরিচারিকাদের একজন করতে চাই। আমি এ ব্যাপারে রাজার কাছে আবেদন দাখিল করব। তেমন হলে সপ্তাহে একদিন তোমার নিজের বাড়িতে গিয়ে কাটানোর সুযোগ থাকবে। নামিরার জানা ছিল না পরিচারিকাদের এমন সুযোগ রয়েছে এবং সেটা তার পাওয়ার সৌভাগ্য হতে পারে। এমন হলে তো তার মতো খুশি কেউই হবে না। সত্যি কি এমন সুযোগ রয়েছে? হ্যাঁ রয়েছে,
কিন্তু এর জন্য তোমার রাজার অনুমতিপত্র অবশ্যই নিতে হবে। আমি সুপারিশ করব তোমার জন্য, আর ভাইদেরও বলবো, যেহেতু ভাইরা তোমাকে আগে থেকেই চেনে সেজন্য মনে হচ্ছে তারা সুপারিশ করতে রাজি হবে। আর তেমন হলে তুমি খুব সহজেই অনুমতিপত্র পাবে। বলো। ইমনার কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে নামিরার। সত্যি মেয়েটা তার জন্য সুপারিশ করবে, কিন্তু কেন? মেয়েটার সাথে তার তেমন কথা হয়নি কখনো, তবে কেন এত উপকার করবে? এটা কি কেবলই মন্ত্রী সুলাইমানের জন্য? বুঝতে পারছে না নামিরা। কিন্তু রাজকন্যা সুপারিশ করে থাকলেও নামিরা জানে রাজকুমাররা তা করবে না, কারণ তাদের সাথে পরিচয় আগে থেকে থাকলেও ভালো সম্পর্ক কখনোই ছিল না, বরং খারাপ ছিল। আগের দিনগুলো ভুলে যায়নি সে, সব কিছু মনে আছে। মন্ত্রী সুলাইমান বললেন, আবারও দেখা করব তোমার সঙ্গে। আশা করছি অনুমতিপত্র লাভ করতে সক্ষম হব। নামিরাও বুঝতে পারছে মন্ত্রী সুলাইমান এখন চলে যাবেন। নামিরা বলল, মারওয়া, ভাই আলী ও ফুপু হায়াসাকে বলবেন আমি তাদের কথা স্মরণ করি। মন্ত্রী সুলাইমান হ্যাবোধক মাথা নেড়ে বের হয়ে গেলেন। নামিরা ইমিনার দিকে তাকালো। ইমিনা বলল, তোমার জন্য শুভকামনা নামিরা। আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর মনের অধিকারী। ইমনা প্রশংসা শুনে হাসল। শাহিরের উত্তর অঞ্চলে হিংস্র পশুর উপদ্রব বেড়ে চলেছে। প্রথম শিকার হয়েছিল একজন দোকানি। রাতে বাড়ি ফেরার পথে হিংস্র প্রাণী তার গলা কামড়ে মাংসপিণ্ড তুলে নেয়। সেই লোকটাকে বাঁচানো যায়নি। সকালে তাকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া যায়। এরপরে শিকার হলো 20 বছর বয়সী এক যুবক। তবে সেই যুবকের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হয়েছে। প্রাণীটা কেবল কামড় বসিয়েছে তার বাহুতে, কিন্তু মাংস তুলে নেয়নি। কোনো প্রাণী এমন করেছে বোঝা যাচ্ছে না, কারণ রাতের আধারে ঘটেছে ঘটনাগুলো। ভীতি সৃষ্টি হয়েছে সেখানকার মানুষের মাঝে। কামড় খাওয়া ছেলেটা চিকিৎসা নিয়ে স্থানীয় চিকিৎসালয় থেকে। তার এখন প্রচণ্ড জ্বর, শয্যাশায়ী। প্রাণীটার কথা কিছুতেই ভুলতে পারছে না সে। প্রাণীটাকে দেখার সুযোগ হয়নি অন্ধকারে, শুধু মনে আছে প্রাণীটার জ্বলন্ত ভয়ঙ্কর দুটি চোখ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।